আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? নিশ্চয় ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নিয়ে একটি পাঠ উপস্থাপন করব। আজকের এই পাঠটি নবম এবং দশম উভয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। এজন্য নবম এবং দশম উভয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমাদের পাঠ্য বই, খাতা এবং কলম নিয়ে বসো এবং মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখবে। আজকে আমি বাংলাদেশ ইতিহাস ও সভ্যতার প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা একটু খেয়াল করো, এই অধ্যায়ের নাম হচ্ছে ইতিহাস পরিচিতি। ইতিহাস পরিচিতি অর্থাৎ ইতিহাসের পরিচয় সম্পর্কে আমরা জানব। শিক্ষার্থী বন্ধুরা, ইতিহাস শব্দটির উৎপত্তি হচ্ছে ইতিহাস। আমাদেরকে আগে জানতে হবে ইতিহাসটা কি। ইতিহাস ইতিহাস শব্দটির উৎপত্তি হচ্ছে ইতিহ শব্দ থেকে। ইতিহাস শব্দটির উৎপত্তি হচ্ছে ইতিহ শব্দ থেকে। আর ইতিহ শব্দটির অর্থ হচ্ছে ঐতিহ্য। তাহলে কি হচ্ছে, ইতিহাস শব্দটি এসেছে ইতিহ শব্দ থেকে এবং যার অর্থ হচ্ছে ঐতিহ্য। এখন আমরা জানবো ঐতিহ্যটা কি। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য যা ভবিষ্যতের জন্য সংগ্রহীত থাকে। অর্থাৎ এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় হলো ইতিহাস। তাহলে ইতিহাসের একটা কাজ আছে কি, প্রজন্ম থেকে প্রজন্ম। ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ঐতিহ্যকে ছড়িয়ে দেয় বা বহন করে। এই যে ইতিহাস, এই ইতিহাস এখন যে ঘটনাটা ঘটছে, অর্থাৎ বর্তমান সময়ে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো অতীতের বিভিন্ন ঘটনা ও ক্রমবিবর্তনের ফল। ইতিহাস যে শুধু অতীত নিয়ে আলোচনা করে সেটা নয়, বর্তমান নিয়েও। ইতিহাস সাম্প্রতিক যে ইতিহাসটা বর্তমান ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করে সেটাকে বলা হয় সাম্প্রতিক ইতিহাস। কি বলা হয়? সাম্প্রতিক ইতিহাস। এজন্য বলা হয়েছে ইতিহাসের পরিসরটা হচ্ছে অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ আমরা আজকে যে কাজ করছি সেগুলো কি হবে, ভবিষ্যতে ইতিহাস হবে। কিন্তু ইতিহাসে সব কিছু স্থান পায় না। সব ঘটনা কি ইতিহাসে স্থান পায় না। ইতিহাসে সব ঘটনা স্থান পায় না। এখন দেখো আছে ইতিহাস শব্দটির উৎপত্তি দেখবা। ইতিহাস শব্দটির উৎপত্তি তো ইতিহ থেকে, আর ইতিহাস শব্দের সন্ধি বিচ্ছেদ। ইতিহাস এর সন্ধি বিচ্ছেদ কি দেখো, আস। আমরা ইতিহাসকে যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে এখানে আসে ইথিয় যুক্ত আস। কি আসে? ইতিহাস, ইতিহ যুক্ত আস, ইতিহাস। এখন দেখো যার অর্থ, এই যে ইতিহাস, যার অর্থ এমনটি ঘটেছিল বা এরূপ হয়েছিল। এখন দেখো ইতিহাসে একজন বিখ্যাত ঐতিহাসিক ডক্টর জনসন বলেন, যা ঘটে যায় তাই ইতিহাস, আর যা ঘটে না তা কখনো ইতিহাসে স্থান পায় না। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরেকটি বিষয় জানব। এই যে ইতিহাস, এই ইতিহাস শব্দটির ইংরেজি হচ্ছে হিস্টোরি। তোমরা অনেকেই জানো ইতিহাস শব্দটা ইংরেজি হচ্ছে হিস্টোরি।
এই শব্দটি কোথা থেকে এসেছে তোমরা কি জানো? এই হিস্টোরি শব্দটি এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। ইতিহাসের ইংরেজি হচ্ছে হিস্টোরি। আবার এই যে হিস্টোরি শব্দ এটি এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। আর এই হিস্টোরিয়া শব্দটি কে আবিষ্কার করেছেন জানো? এই হিস্টোরিয়া শব্দটি আবিষ্কার করেছেন হেরোডোটাস। এই যে গ্রিক শব্দ হিস্টোরিয়া শব্দ এটি কে তৈরি করেছেন? হেরোডোটাস। তার আরেকটি পরিচয় আছে, এই হেরোডোটাস হলো ইতিহাসের জনক। তাহলে তোমাদের জন্য আরেকটি প্রশ্ন হচ্ছে, ইতিহাসের জনক কে? তাহলে কি বলবে? হেরোডোটাস। হেরোডোটাস হচ্ছে ইতিহাসের জনক। তিনি তার গবেষণা কার্য পরিচালনার জন্য নামকরণের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করেছিলেন, যার অর্থ হচ্ছে সত্যানুসন্ধান বা গবেষণা। তাহলে এই যে হিস্টোরিয়া শব্দ এর অর্থ হচ্ছে সত্যানুসন্ধান বা গবেষণা। অর্থাৎ ইতিহাসের জনক হেরোডোটাস তার ঐতিহাসিক গবেষণা পরিচালনার জন্য যে অনুসন্ধান ও গবেষণা করেছিলেন সেখান থেকে এই হিস্টোরিয়া শব্দটি উৎপত্তি। হেরোডোটাস বিশ্বাস করেন যে যে ঘটনা সত্যিকার অর্থে ঘটে সেটি ইতিহাসে স্থান পায় এবং সেটিই হলো ইতিহাস। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানব ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান কয় প্রকার? ইতিহাসের উপাদান দুই প্রকার। ইতিহাসের উপাদান হচ্ছে দুই প্রকার। প্রথমটি কি? প্রথমটি হচ্ছে লিখিত উপাদান। লিখিত উপাদান এবং দ্বিতীয়টি হচ্ছে অলিখিত উপাদান। অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদান। শিক্ষার্থীরা, তোমরা এখন দেখলে কি ইতিহাসের উপাদান দুই প্রকার। একটি হচ্ছে লিখিত উপাদান, অপরটি হচ্ছে অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদান। লিখিত উপাদান কোনগুলো? যে ইতিহাস লিখিত আকারে থাকে সেগুলোকে বলা হয় লিখিত উপাদান। যেমন নথিপত্র, দলিলপত্র, বৈদেশিক বিবরণ, বিভিন্ন ধরনের সাহিত্য। বিভিন্ন দেশের সাহিত্যিকরা বিভিন্ন সাহিত্য লিখে গেছেন, সেগুলো পাঠ করলে আমরা অনেক ইতিহাস সম্পর্কে জানতে পারি। যেমন বেদ, অর্থশাস্ত্র, আইনি আকবরী নামক বিভিন্ন সাহিত্যকর্ম রয়েছে, সেগুলো পড়লে আমরা বিশ্বের অর্থাৎ পৃথিবীর বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানতে পারি। আরও আছে প্রাচীনকালে বিভিন্ন পর্যটকরা বিভিন্ন দেশ ভ্রমণ করতো। যেমন বাংলাদেশে এসেছিলেন চীনা পরিব্রাজক হিউয়েন সাং, তারপরে ফাহিয়েন, আবার আফ্রিকান পরিব্রাজক ইবনে বতুতা। তারা যখন বাংলাদেশে এসেছিলেন তারা কিন্তু দেশে বিভিন্ন বিষয় সম্পর্কে লিপিবদ্ধ করেছিলেন। একটা দেশের অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন ইতিহাস, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে সেগুলো লিপিবদ্ধ করেছিলেন। এগুলো সবই লিখিত উপাদানের মধ্যে আছে। আবার দেখো বিভিন্ন রূপকথা, তাই না, লোককথা, এসবই কিন্তু লিখিত উপাদানের মধ্যে পড়ে। বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের লোককথা, রূপকথা বিশ্লেষণ করে দেখেছেন এর মধ্যে কিছু সত্য ঘটনাও লুকায়িত রয়েছে।
এরপরে আছে 2 নম্বরে অলিখিত উপাদান। অলিখিত উপাদান কোনগুলো? যেগুলো লিখিত আকারে থাকে না কিন্তু বিভিন্ন বস্তু ও উপাদানে সেগুলো চিহ্নিত থাকে। যেমন সেগুলোকে বলা হয় প্রথমত অলিখিত উপাদান। যেমন বিভিন্ন শিলালিপি, মুদ্রা, ইমারত, এগুলো হলো অলিখিত উপাদান। এই যে বিভিন্ন অলিখিত উপাদান রয়েছে সেগুলো যদি আমরা গবেষণা করি, পাঠ করি, তাহলে দেখা যাবে যে তখনকার দিনে যেসব মানুষ বসবাস করত তাদের অর্থনৈতিক দিক, সামাজিক দিক, রাজনৈতিক দিক, বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। বাংলাদেশে এমন রয়েছে, যেমন বাংলাদেশে বিভিন্ন এলাকা আছে, যেমন কুমিল্লা, পাহাড়পুর, ময়নামতি, তাই না? আরও রয়েছে কি সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা সম্পর্কে আমরা পড়েছি কোথায়? মিশরীয় সভ্যতা। এগুলো জানলে আমরা সেই সব সভ্যতা সম্পর্কে জানতে পারি। এরপরে সাম্প্রতিককালে দেখা গেছে যে বাংলাদেশের নরসিংদী জেলায় ওয়ারী বটেশ্বর নামে একটি স্থান রয়েছে। বর্তমান প্রত্নতাত্ত্বিকরা সেগুলো গবেষণা করছে। এই গবেষণা যদি সম্পূর্ণ করা হয় তাহলে বাংলাদেশের প্রাচীন ইতিহাস অনেকটা বদলে যাবে, আবার নতুন করে অনেক ইতিহাস সংযুক্ত হবে। তো শিক্ষার্থীরা, তোমরা জানলে লিখিত উপাদান এবং অলিখিত উপাদান। এরপর আমরা আলোচনা করব ইতিহাসের প্রকারভেদ সম্পর্কে। ইতিহাসের প্রকারভেদ দেখো, ইতিহাসের প্রকারভেদ, ইতিহাস কয় প্রকার দেখো? ইতিহাস 2 প্রকার। উপাদান ছিল 2 প্রকার এবং প্রকারভেদের ক্ষেত্রেও ইতিহাস হলো 2 প্রকার। কি কি দেখো? 1 নম্বরে আছে ভৌগোলিক, ভৌগোলিক অবস্থানগত, ভৌগোলিক অবস্থানগত ইতিহাস। এই যে ভৌগোলিক অবস্থানগত ইতিহাস 1 নম্বরে আছে, এই ভৌগোলিক অবস্থানগত বলতে বোঝায় ইতিহাসে যে বিষয়টি স্থান পেয়েছে সেটা কোন সময়ে, কোন স্থানে, কোন দেশে, সেগুলোর উপরে নির্ভর করে এই ইতিহাস নিয়ে আলোচনা করা হয়। এই ভৌগোলিক অবস্থানগত ইতিহাস আবার 3 প্রকার। এটা কত? 3 প্রকার। যেমন দেখো, একটি হলো স্থানীয়, স্থানীয়। 2 নম্বরে আছে, খ নম্বরে দেখো জাতীয়, গ নম্বরে আছে আন্তর্জাতিক। অর্থাৎ ভৌগোলিক অবস্থানগত ইতিহাস অর্থাৎ যে ইতিহাসটা আমরা জানতে পারছি সেই ইতিহাসটা সেটা কি স্থানীয় নাকি জাতীয় নাকি আন্তর্জাতিক, সেটা ভৌগোলিক অবস্থানগত ইতিহাসের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ একটি ইতিহাস একটা স্থানে ঘটে না, ইতিহাস বিভিন্ন, অর্থাৎ আমাদের নিজের দেশ থেকে শুরু করে সারা বিশ্বের মধ্যে অনেক ইতিহাস লুকায়িত রয়েছে। এরপরে দেখো 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে বিষয়বস্তুগত ইতিহাস। কি আছে? বিষয়বস্তুগত ইতিহাস। আমরা প্রথম বলেছি ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, আর 2 নম্বরে বিষয়বস্তুগত ইতিহাস। এই বিষয়বস্তুগত ইতিহাস সাধারণত 5 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। কি কি দেখো? বিষয়বস্তুগত ইতিহাসকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এটি কি কি? প্রথমে হচ্ছে রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস। বিষয়বস্তুগত ইতিহাসের মধ্যে প্রথমে আছে রাজনৈতিক ইতিহাস, তারপরে আছে অর্থনৈতিক ইতিহাস,
এছাড়া প্রথমে আছে ক নম্বরে রাজনৈতিক ইতিহাস। রাজনৈতিক ইতিহাস কি? প্রত্যেকটা দেশে দেখবে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে আলোচনা করা হয় কিংবা বিভিন্ন ঘটনা ঘটে, সেগুলো কি হয় রাজনৈতিক ইতিহাসে অন্তর্ভুক্ত হয়। আবার অর্থনৈতিক ইতিহাস কি হয়, বিশ্ব কিন্তু অর্থনীতির উপরে নির্ভর করে। এমনইভাবে সারা বিশ্বে যে অর্থনৈতিক ঘটনাগুলো ঘটে, যেগুলো ইতিহাসে স্থান পায়, সেগুলো এই অর্থনৈতিক ইতিহাসের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এরপরে আছে সামাজিক ইতিহাস। সামাজিক ইতিহাস, সামাজিক ইতিহাস কি? মানুষ সামাজিক জীব, তাই না? আমরা সকলেই সমাজে বাস করি এবং কালের বিবর্তনে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, বিভিন্ন ঘটনা ইতিহাসে স্থান পায়, মানুষের মুখে মুখে প্রচলিত হয়, সেগুলো এই সামাজিক ইতিহাসের অন্তর্ভুক্ত হয়। এবার 4 নম্বর অর্থাৎ ঘ নম্বর হচ্ছে সাংস্কৃতিক ইতিহাস। সাংস্কৃতিক ইতিহাস, এই সাংস্কৃতিক কি? আমরা সবাই কি সংস্কৃতিকে লালন করি না? প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি সমাজের একটি নির্দিষ্ট সংস্কৃতি থাকে। এই যে সাংস্কৃতিক ইতিহাসগুলো থাকে, সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এরপরে আছে 5 নম্বর এবং সর্বশেষটি হচ্ছে সাম্প্রতিক ইতিহাস। সাম্প্রতিক ইতিহাস, সাম্প্রতিক ইতিহাসটি হচ্ছে আসলে সাম্প্রতিক অর্থাৎ সাম্প্রতিক কাল হলো বর্তমান, অর্থাৎ সাম্প্রতিক কালে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো হয় সাম্প্রতিক ইতিহাসের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তো শিক্ষার্থীরা, তোমরা আজকে জানতে পারলে ইতিহাস কাকে বলে, ইতিহাসের উপাদান কয়টি ও কি কি, ইতিহাসের প্রকারভেদ কয়টি ও কি কি। এবার তোমাদের বাড়ির কাজ, তোমরা খাতায় সবাই লিখে নিবে। 1 নম্বর দেখো, ইতিহাস কাকে বলে? এক নম্বর হচ্ছে ইতিহাস কাকে বলে, 2 নম্বর হচ্ছে ইতিহাসের প্রকারভেদ আলোচনা করো। ইতিহাসের প্রকারভেদ আলোচনা করো। তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় অবশ্যই এই 2টি প্রশ্ন লিখবে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।